বৌদ্ধদের মতে অনেকবার জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম জন্মান্তরের আখ্যান নিয়ে তৈরি হয়েছে জাতকের গল্প। এই জাতকের গল্পগুলির প্রধান চরিত্র হচ্ছে বোধিসত্ত্ব, যে কিনা ভগবান বুদ্ধের পূর্বজন্মের অবতার। আজকে যে জাতকের গল্পটি আমি তোমাদের শোনাব তার নাম অসতের সাজা। তোমরা মন দিয়ে শুনবে কিন্তু। অতীতকালে বোধিসত্ত্ব একবার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ধীরে ধীরে তিনি তার নিজের চেষ্টায় আর গুরুর অপার করুণায় বিদ্যায় পণ্ডিত হয়ে উঠলেন। কিন্তু সেই জন্মে বোধিসত্ত্ব ছিলেন বেঁটে আর কুঁজো। ফলে ধনুর্বিদ্যায় পারদর্শী হয়েও তার মনে শান্তি ছিল না। রাজদরবারে কাজ চাইতে গেলে তার চেহারা দেখে রাজা নিশ্চয়ই রাজদরবারে কোনো কাজে তাকে বহাল করবেন না। তাই তিনি মনে মনে মতলব আঁটলেন কিভাবে রাজদরবারে কাজ পাওয়া যায়। এই সব ভেবে তিনি একজন বেশ লম্বা লোকের খোঁজ করতে লাগলেন। খুঁজতে খুঁজতে ওই রকম একটি লোকের সন্ধান তিনি পেয়েও গেলেন। তিনি তাকে বললেন, তোমার নাম কি? লম্বা লোকটি বলল, আমার নাম ভীমসেন। তোমার এত সুন্দর চেহারা থাকতে তুমি কিনা তাঁতির কাজ করছো? লম্বা লোকটি বলল, কি করব ভাই, ভাগ্যে যা আছে তাই তো হবে। বোধিসত্ত্ব তখন তাকে বললেন, আজ থেকে আমি তোমার ভার নিলাম। শুধু আমি যা বলবো তুমি মন দিয়ে তাই শুনবে, আর যা যা করতে বলবো তাই তাই করবে। ভীমসেনের মুখ হাসিতে ভরে উঠল। সে বলল, আপনি যা বলবেন আমি তাই করব। বোধিসত্ত্ব তখন ভীমসেনকে বললেন, আগামীকাল তুমি আমার সঙ্গে রাজ দরবারে যাবে। সেখানে তুমি একজন তীরন্দাজ বলে নিজের পরিচয় দেবে, আর আমাকে দেখিয়ে বলবে এ আমার চাকর। তার পরের সব দায়িত্বই আমার। তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না। ভীমসেন বোধিসত্ত্বের কথায় রাজি হয়ে গেল। পরদিন দুজনে রাজদরবারে এলো। ভীমসেন নিজেকে তীরন্দাজ হিসেবে পরিচয় দিল, আর বোধিসত্ত্বকে দেখিয়ে বলল, এ আমার সঙ্গেই থাকে, দুবেলা আমার কাজ করে দেয়। মহারাজ ভীমসেনের বলিষ্ঠ চেহারা দেখে তাকে কাজে বহাল করলেন। বললেন, প্রতি মাসে 2000 টাকা করে তুমি পাবে। সেদিনের পর থেকে বোধিসত্ত্ব আর ভীমসেন রাজ কর্মচারী হিসেবে কাজ করতে শুরু করল। যখন রাজা ভীমসেনকে কোনো আদেশ দেন, ভীমসেন বোধিসত্ত্বের সাহায্যে সেই সব আদেশ সম্পন্ন করে। দুজনে রাজপ্রাসাদে বেশ সুখে দিন কাটাচ্ছিল। একবার রাজ্যে একটা মানুষ খেকো বাঘের উপদ্রব হলো। রাজ্যের সব মানুষ ভয়ে ততস্থ। বিকেলের পর থেকে রাজ্যের রাজপথে আর কোনো লোকজন চলাফেরা করতে পারে না। রাজার কানে এ খবর যেতে রাজা ভীমসেনকে ডেকে পাঠালেন। ভীমসেন রাজ দরবারে মাথা নিচু করে অভিবাদন জানিয়ে বলল, মহারাজার জয় হোক। মহারাজ মাথার উপর তাঁর একটা হাত তুলে ভীমসেনকে থামিয়ে দিয়ে চিন্তিত মুখে বললেন, রাজ্যে নাকি একটা মানুষ খেকো বাঘের উপদ্রব হয়েছে। ভীমসেন বলল, হ্যাঁ মহারাজ, লোক মুখে তাই তো শুনছি। মহারাজ বললেন, তোমার কোনো কথা শুনতে চাই না ভীমসেন,
তুমি আজ রাতের মধ্যে ওই মানুষ খেকো বাঘটিকে মেরে দেশকে বাঁচাবে, এই আমার আদেশ। ভীমসেন সম্মতি জানিয়ে বোধিসত্ত্বের কাছে চলে আসে। বিস্তারিত ঘটনা শোনার পর বোধিসত্ত্ব বললেন, দেখো, আমি ঠিক যেভাবে বলবো সেইভাবেই কাজ করতে হবে। তুমি আজ রাতে জঙ্গলে 2000 তীরন্দাজ পাঠিয়ে দেবে, আর তুমি ঝোপের আড়ালে লতা পাতা দিয়ে লম্বা দড়ি তৈরি করে গাছের আড়ালে লুকিয়ে থাকবে। তীরন্দাজরা যখন বাঘের দেখা পেয়ে তাকে পিটিয়ে মেরে ফেলবে, তক্ষুনি তুমি দড়ি নিয়ে বেরিয়ে এসে চিৎকার করে বলবে, কে একে মেরেছে, কেন মেরেছে একে? আমি ভাবছিলাম একে জ্যান্ত ধরে দড়ি দিয়ে বেঁধে রাজপথ দিয়ে টেনে নিয়ে যাব, আর কিনা তোমরা একে মেরে ফেললে। কার এত সাহস? তারা তোমাকে বলবে, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আপনি মহারাজকে এ কথা জানাবেন না। ফলে বাঘও মারা গেল, অথচ রাজাও জানবেন তুমিই বাঘ মেরেছ। বোধিসত্ত্বের কথা মতো ঘটনাটা ঘটে গেল। ভীমসেন রাজদরবারে মানুষ খেকো মরা বাঘটিকে নিয়ে এলে মহারাজ খুশি হয়ে তাকে প্রচুর টাকা পুরস্কার দেন। এরপর একটি বুনো মোষ মারার জন্য মহারাজ ভীমসেনকে আদেশ দেন। সে যাত্রাও বোধিসত্ত্বের বুদ্ধির জোরে ভীমসেন উতরে যায়। কিন্তু অর্থ, প্রতিপত্তি ও সম্মান কখনো কখনো মানুষকে অহংকারীও করে তোলে। সে তখন তার উপকারী বন্ধুকেও আঘাত করতে দ্বিধাবোধ করে না। ভীমসেনেরও সেই অবস্থায় হয়েছিল। সে বোধিসত্ত্বকে অবহেলা করতে শুরু করল, এবং বোধিসত্ত্বের জন্যই যে সে আজ রাজার প্রিয় পাত্র হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা তো দূরের কথা, তাকে সবসময় তিরস্কার করতে লাগল। বেশ কিছুদিন পরের ঘটনা। পার্শ্ববর্তী এক শত্রু রাজা বারাণসী আক্রমণ করেন। মহারাজ ভীমসেনকে আদেশ দেন শত্রু রাজাকে পরাজিত করে বন্দি করে নিয়ে আসতে। ভীমসেন কিন্তু এবার আর বোধিসত্ত্বের পরামর্শ নিল না। সে মনে মনে ভাবল যে সে নিজেই এবার শত্রু রাজাকে বন্দি করে নিয়ে আসবে। কিন্তু বোধিসত্ত্ব ব্যাপারটা জানতে পেরে গেলেন। মনে মনে ভাবলেন, ভীমসেন একা গেলে অবধারিত মারা পড়বে এবং শত্রু রাজা বারাণসী দখল করে নেবে। ভীমসেন যখন যুদ্ধযাত্রা করল, বোধিসত্ত্ব ভীমসেনের রথের পিছনে উঠে পড়লেন। যুদ্ধক্ষেত্রে এসে ভীমসেনের মাথা ঘুরে গেল, তার বীরত্ব কর্পূরের মতো উবে গেল। তখন বোধিসত্ত্ব ভীমসেনকে হাতির পিঠ থেকে নামিয়ে রাজদরবারে ফিরে যেতে উপদেশ দিলেন এবং নিজে হাতির পিঠে চড়ে 3 দিন 3 রাত্রি যুদ্ধ করে শত্রু রাজাকে বন্দি করে রাজদরবারে নিয়ে এলেন। মহারাজ এবার জানতে পারলেন আসল বীর কে। মহারাজ তখন বোধিসত্ত্বকে শ্রেষ্ঠ বীর এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে পুরস্কৃত করলেন। ভীমসেনকে শাস্তি হিসেবে দেশ থেকে তাড়িয়ে দিলেন। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম যে অসৎ উপায়ে ক্ষণিকের জন্য সাফল্য মিললেও জীবনে বহুদূর এগিয়ে যাওয়া যায় না। জীবনে সাফল্য পেতে গেলে সৎ এবং পরিশ্রমী হতে হয়।